কিন্তু ভুল করে ভদ্রলোকের অফিসে ঢোকে এক নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি শৃঙ্খলা ভঙ্গ করছেন। এর জন্য আমি আইনত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্ত প্রিয় মানুষ, তাই আপনাকে আমি ক্ষমা করলাম। এখন আপনি আসতে পারেন। জাস্ট 1 মিনিট মিস্টার সিরাজ জাফরিদি। এই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি একজন এলোমেলো পুলিশ অফিসার নন, যা আপনার কোথায় জাদুতে মুগ্ধ হয়ে সে তার কর্তব্যের পথ থেকে সরে দাঁড়াবে। কি করবেন ইন্সপেক্টর? আমাকে জঙ্গি সন্দেহ করে লকাপে ঢোকাবেন, নাকি মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের অভিযুক্ত হিসেবে আদালতে হাজির করাবেন? মিস্টার আফ্রিদি, আরে এটাই তো এদেশের শাসন ব্যবস্থা, রীতি নীতি। যারা চোর ধরতে পারে না, তারা সাধুকে ঠেঙে প্রমোশন বাড়াচ্ছে। ঘুষের লোভে স্মাগলারদের বডিগার্ড হয়ে আবার চেকপোস্ট পার করায়। ওরাই আবার প্রকাশ্য দিবালুকে ইফটিজিং করতে গিয়ে পাবলিকের হাতে পেয়াদানি খেয়ে মরে। আছে মিস্টার আফ্রিদি। 101টা না হলো হাজারে অন্তত একটা হলো সৎ আদর্শবান পুলিশ অফিসার আছে, আর সেই জন্যই এই দেশের আইন ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। তাই নাকি? এবার আমি জানতে চাই, আপনি সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কি না? আরে নেই, তাকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আছে কি না আছে সেটা আপনার এই অফিসটা সার্চ করলে প্রমাণ হয়ে যাবে। অফকোর্স আপনি অবিশ্বাস করুন, কিন্তু তার আগে কাইন্ডলি অফিসের সার্চিং অর্ডারটা দেখান। চোখ কপালে তুলছেন যে এই স্মাগলার সঙ্গে আপনি অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটা সামনে আনেননি। এই কেমন অফিসার আপনি? এই ব্রেন নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? কোন ব্রেন নিয়ে আমি পুলিশের চাকরি করছি সেটা সময় এলে আমি আপনাকে জানিয়ে দেবো। তবে একটা কথা মিস্টার আফ্রিদি, বাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তোমার এত বড় সাহস! তুমি কেন আমার হ্যাপি মেনশনে পা বাড়িয়েছো? সারা তোমার পা দুটো আমি কেটে নেবে ইন্সপেক্টর। কিন্তু আমার 20 লাখ টাকার ব্রাউন সুগারের চালান। এই নীল বস, আপনার 20 লাখ টাকার ব্র্যান্ড সুগারের চালান। মাল হ্যান্ডওভার হয়ে গেছে। থ্যাংক ইউ কালিয়া, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না স্যার, আমার জান গেল আমি আপনার মাল ঠিক হাজির করবই। আরে তাই তো রাজ্জাক ওসমান টিটুলদের ছেড়ে আমি তোমার উপর বেশি ডিপেন্ড করেছিলাম। এই কিন্তু একটা ব্যাপার আমার ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। কি ব্যাপার বস? পুলিশ তোমার পেছনে পেছনে অফিসের দরজা তো পৌঁছে গেছে, হয়তো তোমাকে চিনো ফেলেছে। ইন ফিউচার যদি তোমার কোনো বিপদ হয়। না বস, ডোন্ট ওয়ারি। সারাক্ষণ আমি কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছিলাম, পুলিশ আমাকে চিনতেই পারেনি। কিন্তু তার মধ্যে তুমি কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকো। এই নাও, এই নাও, এই 7 দিন তোমার ছুটি। ঠিক আছে ঠিক আছে বস, জিন্দা থাকলে ফির দেখা হবে। গুড বাই। এই কলিয়ার মতো অসংখ্য বিপদকামী যুবকদের আমি আমার কালো ব্যবসার কাজে লাগাবো। আরে আরে এই বয়সে ছেলেদের একমাত্র আশা আকাঙ্ক্ষা মাল আর মাল্য, আর সেই মাল আর মাল্য লোভ দেখে ওদের আমি ইচ্ছে মতো ব্যবহার করব। তাই বলে আমায় কিন্তু অপব্যবহার করবেন না স্যার, তাহলে কিন্তু আপনার এই যৌবনের মাল মশলা একেবারে শুকিয়ে যাবে। আরে, তুমি তোমার অনন্ত যৌবনা ডালে। আর আপনি তো চিরকুমার। এই তাই নাকি? এই একমাত্র চেহারা তোমাকে দেখলে না আমাকে নিজে কি মনে হয়। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি সেই তোমাকে পুরুষকে প্রমাণ দিতে পারলাম না। তার জন্য তো আমি আমার নৈবেদ্য সাজিয়ে রেখেছি, আমার যৌবনের নৈবেদ্য। যেদিন আমার দেবতার সঙ্গে সে ঠিক আমার পূজা গ্রহণ করবে। আজই সময় হয়। আমি তাহলে কৃতার্থ হব, ধন্য
কি চায় না যে আপনাকে ঘিরে অনেক স্বপ্নের কল্পনার চাল বুনেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, সে যে একমাত্র আপনাকেই তার হৃদয় সিংহাসনে বসিয়েছে। এই তোমার কল্পনাকে বাস্তব রূপ দিতে আজই আমি আমার হয়ে তোমাকে পাকাপাকি ভাবে জায়গা করে নিলাম। তড়পেলা মোর চড়ল জওয়ানি, কবলে লগন লাগি, এ রানী, বাজা বাজি কি না সিটটা দারুণ জমিয়ে দিয়েছেন স্যার, যাকে বলে একেবারে হটকেক রোমান। আরে না না, সেটা আমি ওকে পার্সোনাল ভাবে বোঝাচ্ছিলাম। আচ্ছা না, তুমি তাহলে এখন বিশ্রাম করো, কেমন? বাকিটা পরে বুঝিয়ে দেবো। ওকে স্যার, এভাবেই আমায় মনে রাখবেন। আর আর আজকের মতো সারা জীবন আমার পাশে থাকবেন। বাই। মিস্টার মিত্র, ওদের কাজ কত দূর? বেশি দূর এগোতে পারিনি স্যার। ওই বিজ্ঞাপন প্রকাশ হতে না হতেই ইন্টারভিউর জন্য একেবারে হুড়োহুড়ি লেগে গেছে। আমি অবশ্য তাহলে তাদের দেরি মধ্যে করছেন কেন? কয়েকজনকে সিচুয়েশন বুঝিয়ে রেডি করে নিয়েছি, শুধু আপনার ওই গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায়। তাহলে আর দেরি করছেন কেন? নিন, আপনার ইন্টারভিউ শুরু করুন। ওকে স্যার, এই যে এদিকে আসুন, নেন শুরু করুন। অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। এই আপনার মানে তোমার নাম? আমার নাম সতী। ভেরি গুড, ভেরি গুড। মিস্টার মিত্র, এই ভদ্র মহিলা হবে কিন্তু আমার ছবির ফার্স্ট হ্যারি। থ্যাংক ইউ
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু একটা ছোট্ট অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস, নামটা বড়, সেকেন্ডলি ছবিটা ফলপ হয়ে যেতে পারে। চেঞ্জ করে দিন, চেঞ্জ করে দিন। আজ থেকে ওর নাম দিলাম মিস ঝিলিমিলি। মিস ঝিলিমিলি? ইয়েস। সেকেন্ড অবজেকশন, নাচটা ঠিক হয়নি। আরে বাবা, এটা তো ক্লাসিক্যাল ডান্স। আজকাল আর ওই ক্লাসিক্যাল চলে না। ক্লাসিক্যাল আর পপ ডিস্কো মিক্সচার করে ক্লাসিক্যাল পপ করতে হবে, অর্থাৎ ওই কোমরের চেয়ে বুকের ভাইব্রেশনটা বেশি থাকবে। মিস্টার মিত্র, এত খোলামেলা বলছেন কেন? একটু রেখে ডেকে বলুন। সরি স্যার, আমার থার্ড অবজেকশন, ড্রেসটা ঠিক হয়নি। আরে এটা তো পূজারে নেই প্রসাদ। পূজারিনী কি পুষারিনী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বডিতে ড্রেস যত কম থাকবে, ছবি হিট হওয়ার চান তত বেশি থাকবে। ওই টোটাল ড্রেসটা ওই ইঞ্চি 10 মধ্যে হলেই খুব ভালো হয়। এটা এসব উনি কি বলে গেলেন স্যার? ইঞ্চি 10 মানে? আরে উনি অবাস্তব কিছু বলেনি। আরে ধর্মমূলক ছবি তো, তাই ড্রেসের উপর আমরা একটু বেশি নজর রাখি। হ্যাঁ যাকসেবা, তুমি এবার আমার ড্রয়িং রুমে এসো। ড্রয়িং রুমে কি করবেন স্যার? তোমার যৌবনের স্কিন টেস্টটা এখনো যে বাকি আছে সুন্দরী। আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। অজাত শত্রু আইন অমান্য অপরাধে শ্রীমতী পুলক্ষকে বলে দিয়ে তাকে তার সাধনার পথে পৌঁছে দিয়েছিল। আর আজ আমি তোমার নারীত্বকে বলে দিয়ে তোমাকে পৌঁছে দেব বিলাসবহুল জীবনে। হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে আজও বাড়ি ফেরে, কিন্তু আমি এক অসহায় পঙ্গ মানুষ কেমন করে সতীকে খুঁজবো? কে দেবে আমার সতীর সন্ধান? তবে কি আমার সতী মারা গেছে? কি বললি তুই? আমার সতী মারা গেছে? মান সম্মান লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে তোমার সাথে আজ ঝিলিমিলি রূপে জন্ম নিয়েছে। এই দেখো, অভিনেত্রী ঝিলিমিলির নগ্ন দেহের যৌন সর্বাস্ব অশ্লীল বিজ্ঞাপন। না, এই জঘন্য কুচ্ছিত ছবি আমার সতীর হতে পারে না রে, কখনো না। এই তো ছবির নিচে লেখা রয়েছে লোহাগত ঝিলিমিলি অনবদ্য অমৃত আমাদের বাংলা রঙিন ছবি। আমি রাতের রজনীগন্ধা, এই আমাদের সতী লয় রে সৈকত। সতীর মতো দেখতে, হয়তো অন্য কোনো মহিলা। দিদির মতো দেখতে অন্য কোনো মহিলা? হ্যাঁ, আমাদের বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সত্যি আমাদের জন্য তো হাত ভর্তি টাকা নিয়ে আসবে। আর সেই টাকায় তুই নতুন করে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করবি, আর আমি আমার এই মোড়া সংসারটাকে আমার নতুন করে বাঁচিয়ে তুলবো রে ভাই, আমার নতুন করে বাঁচিয়ে তুলবো। ভাবতে আমার ভীষণ লজ্জা হয় রে সৈকত। আমি কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিক হইও আমি তোদের ভবিষ্যৎ করে দিতে পারি। কার্গিল যুদ্ধে আমার একটা হাত হারিয়ে গেল,
আমার মনোবলে তো খালি ভেঙে পড়েনি, কিন্তু তোদের বৌদিকে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে আমি বড্ড অসহায় হয়ে পড়েছি রে ভাই। তবু যদি তোদের বৌদিকে আমি ধরে রাখতে পারতাম। এভাবে তুমি ভেঙে পড়ো না দাদা, নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখো। আর তোমার অনুমান যদি সত্যি হয় তাহলে দু একদিনের মধ্যে দিদি এসে বলবে। দাদা কি হলো রে দিদি, তুমি দূরে সরে গেলে কেন? আয় বল, আমার বুকে আয়, তোর সমস্ত ব্যাকুলতায় আমার এই বুকটাকে আমার আমার তুই আমার না না দাদা, আমাকে স্পর্শ করে তুমি তোমার পবিত্র আত্মাকে অপবিত্র করো না দাদা। কিসের জন্য তুমি নিজেকে অপবিত্র বলছো সতী? না মানে অনেক জায়গায় শুটিং এ যাচ্ছি তো, তাই অনেক ওই ছোট বড় লোকের সাথে মেলামেশা করছি, তাই ছোট বড় নাম গোত্রহীন মানুষের সঙ্গে মেলামেশা করলে কেউ অপবিত্র হয়ে যায় না সতী। আমার মনে হয় তুই কোনো অপ্রিয় সত্য গোপন করতে চাইছিস। সৈকত চুপ কর হতভাগা। মেয়েটাই 10 দিন পর বাড়ি ফিরলো, কোথায় তাকে একটু বিশ্রাম করতে দিবি? তা না করে উল্টো পাল্টা কথা বলে কেন তুই ওকে বিভ্রান্ত করতে চাইছিস? দাদা ওসব কথা বাদ দাও দাদা, ওসব কথা বাদ দাও। ও এখন ছেলে মানুষ। এই ভাই, তুই না ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাস? এই দেখ তোর জন্য টাকা এনেছি, আর এই টাকা তোর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য আর আর বর্দার চিকিৎসা করার জন্য টাকা। এই টাকা যদি তোদের না হয় তাহলে না হয় আরো 50,000 টাকা। সতী, এই 10 দিনের মধ্যে তুমি কি এমন শুটিং করলে যে একসঙ্গে এতগুলো টাকা? আরে বাবা, এই লাইনটাতে এমনি একটু নামটা হলে আরো টাকা ডবল করে দেয়। এর ছবি এখন রিলিজ হলো না, আর তো নাম ডাক হলো কেমন করে দিদি? তোরা সবাই কি বলতে চাস বলতো? তোরা সবাই আমাকে কি বিচিস তখন থেকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছিস? হ্যাঁ, তোরা কি বলতে চাস যে আমি এই টাকাগুলো আমি অসৎ কাজ করে টাকাগুলো উপার্জন করে এনেছি? সৎ কোথায় এই টাকাগুলো উপার্জন করে আনতে পারিনি? অসৎ উপায়ে না হলেও সৎ উপায়ে যে এতগুলো টাকা রোজগার করা যায় না, সেটা একটা পাগলও বুঝে সতে। তুমি আমি শুধু জানতে চাই এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার ওই তো সিনেমায় শুটিং করে। আরে বাবা, ওই প্রোডিউসার আমার অভিনয় দেখে আমাকে এতগুলো টাকা অ্যাডভান্স করেছে। মিথ্যে কথা! এতগুলো টাকা যদি কোনো পুরুষ তোমাদের হাতে তুলে দিত তাহলে কি প্রশ্নের উপর প্রশ্ন করে তাকে কত বিখ্যাত করে দিতে পারতে? আসলে আমি একটি নারী বলে এটাই আমার একমাত্র অপরাধ। নিশ্চয় একজন পুরুষের শুধুমাত্র সম্মান ছাড়া আর হারাবার কিছু থাকে না সতী, কিন্তু একজন নারীর সম্মানের থেকে অনেক কিছু হারাবার আকাঙ্ক্ষা থাকে সতী। কি বলতে চাও তোমরা? বলতে নাই, শুধু জানতে চাই তোমার ওই প্রডিউসারের নামটাকে। সিরাজ আফ্রিদি। সে আন্ডারওয়ার্ল্ডের কালপ্রিট। হ্যাঁ, আর কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। ছবির নাম নিশ্চয় আমিরাতের রজনীগন্ধা। আর তোর সিনেমার নতুন নাম বুঝি মিস ছেলেবেলে। তোমরা এত কিছু জানলে কি করে বলো তো? শুধু আমরা নই, এই কুৎসিত বিজ্ঞাপনের দৌলতে এই দেশের প্রত্যেকটি জনগণ এই কথা জেনে গেছে। এই তোর ধর্ম, এই তোর জঘন্য কুৎসিত ছবির নায়িকা। সত্যি করে বলো,
এই 10 দিন তুমি কোথায় ছিলে? ওইগুলো তোর কিসের টাকা রে দিদি? ওই ধর্ম মূল্য ছবির পরে সময়ে কত তো ধর্ম বিক্রির মূল্য। ওই শয়তান প্রোডিউসার আমাকে 10 দিন নিজের কাছে বন্দি করে রেখে আমার যৌবনের সম্পদ লুণ্ঠন করেছে। আমাকে আমাকে ওই কুৎসিত ছবির সুযোগ করে দিয়েছে। আর তাই তো তোমাদের সাথে আজ নিজের সতীত্ব হারে সভ্য সমাজের কাছে ছেলেমেয়ে আমার সামনে শ্বশুর দাঁড়াতে কতগুলো লজ্জা করলো না। ভেবেছিল তোমার লবণা টাকার বিনিময়ে আমার এই বঙ্গু জীবনটাকে সারা জীবন আজ আমি নিজের বিবেকের কাছে অপরাধী সেজে থাকবো। এদিকে তোর মরণ মরতেই তো চেয়েছিলাম দাদা, আমি তো মরতেই চেয়েছিলাম। তোমার এই অসহ্য যন্ত্রণার মুখখানে এই সৈকতের যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আর মরতে পারিনি দাদা, আমি আর মরতে পারিনি দাদা। আমাকে তোমরা গ্রহণ করো আর নাই আমার এই উপার্জিত টাকাটা তুমি গ্রহণ করো দাদা, উপার্জিত টাকাটা তুমি গ্রহণ করো, তাহলে যে আর আত্মার শান্তি পাবে আর আমার এই পাপের একটু প্রায়শ্চিত্ত হবে দাদা। চুপ কর রে দিদি, চুপ কর। তোর এই নোংরা আত্মত্যাগের মূল্যের বিনিময়ে এই সৈকত তার ভবিষ্যৎ কখনোই নোংরা হতে দেবে না। আর তুই যদি আমাদের ভালো চাস তাহলে এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। বেশ বেশ বেশ, আমি চলেই যাব রে, চলেই যাচ্ছি। আমি চলে গেলে দিদি তোদের অনেক শান্তি হয়, তাহলে আমি অনেক শান্তিতে থাকতে পারবো রে। আমার জীবনটা যে অনেক সুখের হবে রে, আমার মতন সুখী আর কেউ হবে না। আমার মতো সুখী নয়তো কারো জীবন, আমার মতো নয়তো
চুপ করে দাঁড়াও। না 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 আমি স্নান করবো না। আরে মাথায় জল বসে গেলে ঠান্ডা লেগে যাবে তো। কি হচ্ছে কি? আমি স্নান করবো না। এই বাবা স্নান করতে হবে না, মাথা তো মুছিয়ে দি। এসো এসো, অমনি করে না, অমনি করে না, একদম না। এসো এসো এসো, বসো। একদম এই এটাই করে একদম। বুঝতে পেরেছো? আবার ওইরকম করে। এদিকে এসো। কি হচ্ছে কি? না আমার স্নান করতে খুব ভয় করে। স্নান করবো না। আমি চুপ করে বসতে বলেছি তো, বসতে বলেছি। এই তো বসেছি, আমি বলছি তুমি তুমি এবার একটা গান গাইতে গাইতে আমাকে তুমি স্নান করিয়ে দাও। ও বাবা, দেখো কত শখ। তুমি গান শুনবে। চুপ করে বসো। রাগ করলে বুঝি? না, একদম রাগ করবে না। এদিকে এসো। না, এবার বসো। বলছি তুমি গান শুনতে চেয়েছো, আর আমি তোমাকে গান শোনাবো না, তাই কখনো হয় বলো? না, ধরো। আরে বাবা, হাত এমনি করে দিলে হবে? এমনি করে। আবার দুটো হাত দেয়, দেখি। আবার এমনি করে। এবার গান করলো, নাহলে আমি কিন্তু বলবো না, বলে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমাকে তো আমি ভীষণ ভালোবাসি। ওই যে দেখতে পাচ্ছো আকাশে সূর্যটা, ওই সূর্য যেমন থাকে ঠিক তেমনি আমিও তোমায় ভালোবাসি, জানো তো? আকাশে সূর্য আছে যতদিন, আমি তো তোমারই ওগো, আর কারণ আমি তো তোমারই ওগো, আর কারণ আকাশে সূর্য আছে যতদিন, আমি তো তোমারই ওগো, আর কারণ আমি তো তোমারই ওগো, আর কারণ আকাশে সূর্য আছে যতদিন। রাত ছাড়া চাঁদনি, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া ঢেউ। রাত ছাড়া চাঁদনি, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া ঢেউ। ফুটবে একটা ফুল যতদিন, আমি তো তোমারই ওগো, আর কারণ আমি তো তোমারই ওগো, আর কারণ আকাশে সূর্য আছে যতদিন। ও তুমি কত সুন্দর, তুমি আমাকে কত ভালোবাসো। আর তুমি বুঝি আমায় ভালোবাসো না? আমি তো ভালোবাসতে জানি না গো বউ। তুমি যখন রোজ আমাকে এমনি যত্ন করে আদর করিয়ে স্নান করিয়ে পোশাক পরিয়ে তুমি আমায় খাবার খাইয়ে দাও, তখন তোমার কষ্ট দেখে না আমার ভীষণ কষ্ট করে। বলো না, কষ্ট নয় গো, কষ্ট নয়। আমার আমার পূর্ব জন্মের পুণ্যের ফল। আরে কয়জন মেয়ের ভাগ্যে জোটে সংসারে থেকে
স্বামী দেবতার পদসেবা করার সুযোগ। কাকে তুমি দেবতার আসনে বোঝাচ্ছ গো? যে পরের এটোকাটা খেয়ে বড় হয়, যে গাদা গরুর মতো মাথা নিচু করে পরের দাসত্ব করে, তাকে তুমি দেবতার আসনে বসিয়ে কি পুণ্যটা করবে গো? তোমার সেবা করাই তো আমার পূর্ণ গো, তোমার সেবা করাই আমার পূর্ণ। আমি যেন জন্ম জন্মান্তর তোমাকেই পাই। তুমি যে আমার ইহকাল পরকাল, তুমি তো আমার ইষ্ট দেবতা। আমার মতো দানবকে তুমি ওই দেবতার আসনে বসিয়ে তুমি কি পুণ্যটা লাভ করবে গো? চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, ও কথা বলো না গো, ও কথা বলো না। তুমি তো জানো না, বলো আমাকে ইনজেকশন দেবে। ইঞ্জেকশন কারা দেয়? কিসের ইঞ্জেকশন? বলো, চুপ করে দেখো না। না না, সে কথা জেনে কোনো তোমার লাভ নেই গো। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। একদম বলবে না, একদম আমার চলে যাওয়ার কথা বলবে না। ওই কথা কোনোদিন বলবে না, কখনো বলবে না, কখনো তুমি আমাকে চলে যাওয়ার কথা বলবে না, বলতে নেই গো। আমি যে না বলে থাকতে পারছি না গো বউ। আমি বলে হাতের খেলার পুতুল হলো। আমি তো দাম্পত্য কথার জীবনের মানেটা বুঝি, আর আমি এও বুঝি একজন স্ত্রী তার স্বামীর কাছে কি তাই। তাহলে আমার সেই চাওয়া পাওয়া কেন তুমি পূর্ণ করো না বলো? আমি যে পারি না, আমি যে নিজেকে স্বাভাবিক লাগতে পারি না গো বউ। খোলা যখন আমাকে ইঞ্জেকশনটা দেয়, সেই ইঞ্জেকশনটাই খেলা আমার আগুন জ্বালিয়ে দেয়, তখন মনে হয় ওই হিংস মতন পৃথিবীর সবাল পুরো আমি ঝাঁপিয়ে ফেলে। তাই তো আমি বালির বাইরে তুলে কোথাও পালিয়ে যাই। যদি তোমার অজান্তে আমি তোমার কোনো ক্ষতি করে ফেলি, তাই তো আমি তুলে কোথাও পালিয়ে যাই। আবার যখন আমি ফিরে এসে দেখি তুমি ছালা লাট ওই রজনীগন্ধার মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের অজান্তে কখন তুমি ঘুমিয়ে পড়েছো। করো, চুপ করো, তুমি চুপ করো, ওইভাবে আর বলো না। তুমি চলে যাবো, চলে যাও। যেখানে অনেক সুখ আছে, যেখানে অনেক আনন্দ আছে, তুমি চলে যাবো, চলে যাও। না, তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না গো। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে। আমি যে তোমার ভালোবাসার আবদ্ধ গো। দেখো, তোমার এই অসুস্থ জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তোমার ভালোবাসার রবে যে আমি এক গুচ্ছ ফুটা রজনীগন্ধা। তাই তো তোমার হাত ধরে তোমার আমার ভালোবাসা দিয়ে আমি বলবো, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে এখন চলো, দেখো কতখানি বেলা হয়ে গেছে। এসো, খাবে, এসো, আমি নিজের হাতে তোমায় খাইয়ে দিচ্ছি, কেমন? এসো এসো এসো, বসো বসো।
আমার খাবার থালাতে তুমি লাথি মারলে তো তোমা। আরে লাটটা যে তোর মুখে মারিনি, এটা তো 14 পুরুষের সৌভাগ্য। এই এই হারামজাদি, তুই ঘর থেকে খাবার এনে এই হারামজাদাকে চপ্পচস্য করে খাওয়াচ্ছিস। চপ্পচস্ত কোথায়? আমাদের সকলের জন্য যা রান্না হয় আমি তো ওনার জন্য তাই খাবার এনেছি। তোকে না আমি 100 বার বলেছি যে সবারই খাবারের শেষে যা এটো কাটা বেঁচে থাকবে তার তাই তোরা স্বামী স্ত্রীতে খাবি। আমার স্বামী সবার এটো পাটা কেন খুঁড়িয়ে খাবে? আমার স্বামী বাড়িতে যেটা রান্না হয় সেটাই খাবে। এত কাল তো তাই খেয়ে এসেছে, আজও তাই খাবে। আর এই বাড়িতে থাকতে গেলে তাই খেয়ে বাঁচবে। না, আমি আর খাবো না। তোমরা সবাই যা খাবে আমিও তাই খাবো, আর আমার বউ তাই খাবে। কি বললি হারামজাদা? হ্যাঁ, আমি এখন সব জানতে পেরেছি। আমার এই বাড়ির সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ আমার, তাই এই বাড়ির সমস্ত সম্পত্তির সমস্ত ভাগ আমার, আর তোমরা যা খাবে তার সমান ভাগও আমার। এতো তো বউ, তুমি আমাকে নতুন করে আবার খাইয়ে দেবে। তুলেছো বউ, তুমি তুলেছো। ছিঁড়ে হাত ছাড়া, হাত নাই ভাত নাই, লাত লাত তোর মুখে আমি লাত মারবো। ছোট মা, এই হারামজাদি, এত সব কথা বলতে ওকে কে শিখিয়েছে বল? যে ছেলেটা ইনজেকশন না দিলে ভয়ে কারোর সঙ্গে মাথা তুলে কথা বলতে পারতো না, সেই ছেলেটা আজ আমার মুখে মুখে তর্ক করে গেল। বল বল, কার সাহসে বল? ভদ্র ঘরের শাশুড়ি কিভাবে কথা বলতে হয় সেটা এখনো শেখেনি, তাই না? তার মানে এখন থেকে তোর কাছে আমাকে কথা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিখতে হবে, শিখতে হবে। শিক্ষার প্রয়োজন থাকলে অবশ্যই শিখতে হবে। কারণ কারণ আপনি যদি একবার মনে করতেন যে এই বাড়ির বউ আমি আমি আপনারই মেয়ে, আর এই দেশের সকল শাশুড়িরা যদি জানতো যে পুত্রবধূ মানে মেয়ে সমান, তাহলে দিনের পর দিন এই ঘরে ঘরে হতো না বধূ নির্যাতন। নির্যাতন? তবে রে হারামজাদি, দেখ মধুরী। রজনী, রজনী, আমি কি বাবা, চললে কি সবার নিচে অগ্রাহ্য করে অন্য ভাগের গলায় মরমাল্য পরিয়ে দিয়েছিলি। ওই লোকটা হোস্টার চালার থেকে এই বালা পোড়ার জ্বালা কি কম কষ্টের রে মা? বাবা চুপ করো, চুপ করো বাবা, তুমি দয়া করে চুপ করো। আমার কথা তুমি আর ভেবো না। আমি আমি যে জনম দুঃখিনী, সুখ তো আমার কপালে সয় না, তাই তো আমার জীবনের সকল দুঃখ দিয়ে আমি তৈরি করব একটা দুঃখের স্বর্গরাজ্য। এই সব দানবদের সংস্পর্শে একটা নরক গড়া যায় রে মা, কিন্তু সুখের স্বর্গ গড়া যায় না বাবা, আর আর এই ভদ্র মহিলাই বুঝে তোর শাশুড়ি। আর তুমি তুমি বুঝি এই হা ঘরে মেয়েটার ছোট লোক বাপ? ছোট লোক কি ভদ্রলোক সেটা তো আপনার ব্যবহারেই পরিচয়। তবে এই প্রথম দর্শনে আপনার ব্যবহারের যে পরিচয় আমি পেলাম, তা দেখে আমার মনে বড় ওই প্রশ্ন যাচ্ছে, এই ভদ্রলোকের চরিত্র আর ব্যবহারের সংবিধানটা কি পাল্টে গেছে, নাকি এই ভদ্রলোক শব্দের মানেটাই পাল্টে গেছে? লুকিয়ে লুকিয়ে বিনা পণে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে এখন বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে করছে বিয়ার ঠাকুর, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা একটা মর্মান্তিক দুর্ঘটনায় রজনের বিয়েটা না হলে আমি আমার সাধ্য অনুযায়ী
কিঞ্চিত যৌতুক আমি দিতে পারতাম। ওসব ন্যাকাপনা ছেড়ে যৌতুকের কত টাকা তুমি সঙ্গে করে এনেছো তাই বলো। ছোট মা, যৌতুকের টাকা? হ্যাঁ হ্যাঁ, যৌতুকের টাকা নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে তোমার মেয়েকে আমরা গলায় দড়ি বেঁধে টানিয়ে দেব। এবার এবার কি হবে বাবা? তাই তো আমি ভাবছি মা, আমার যে বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে, জ্ঞান আমার গুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস রে মা, তোর এই লগ্ন ভ্রষ্ট হয় ভালো ছিল রে বাবা। বিয়ার ঠাকুর, আপনার দাবি মতো যৌতুক দেওয়ার মতো আমার সামর্থ্য নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে। না বাবা না, আমি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওরে মা, ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে। বাবা, ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে পারে না বাবা। আমার ভাগ্যে যদি খুন হওয়া থাকে তাহলে তাই হব। দয়া করে তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন তুমি এই বাড়িতে এসো না। আজ থেকে মনে করো রজনী নামে তোমার যেই মেয়ে ছিল সেই মেয়ে মারা গেল। তুই এমন কথা বলিস না রে মা, তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোর সুখের সংসার না দেখে আমি যে মরেও শান্তি পাবো না, আমি যে মরেও শান্তি পাবো না। চলে যাও, চলে যাও বাবা, চলে যাও। আমার মাথা দিয়ে বেরোইলো বাবা, চলে যাও। এই বাড়িতে আর কোনোদিন এসো না, আর কোনোদিন এসো না বাবা, চলে যাও। যা। বেশ, আমি চলেই যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি। বেয়ান ঠাকুর, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনি যা যা যৌতুক দাবি করেছেন তার সমস্তই আমি আপনাকে মিটিয়ে দেব। শুধু শুধু আপনি আমার রজনীকে বাঁচতে দেন বেয়ান ঠাকুর, আমার রজনীকে আপনি বাঁচতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, ওই ওদের টাকার গহনার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি রে মা। তাই তাই কুসংস্কারাচ্ছন্ন সমাজের পরের বলি থেকে আমি যেখান থেকে পারি যেমন করে হোক আমি ওদের মনের টাকা জড়ো করে আনব। 10 ভরি সোনা আর নগদ 50,000 টাকা। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে কাঁদিস না রে মুছিরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। ওর বাপ একটা ভিখারি। ওই ভিখারির কাছ থেকে বলছি 50,000 টাকা
আর 10 বছর ওরা ভিক্ষে চাইছিলে। তুমি তো ভিক্ষার অধম ভয়ঙ্কর। তার চেয়েও বেশি অধম তুমি। তাই তো ছেলের বিয়ের যৌতুক নিতে তুমি ভুলে গেছো। ও, ঠিকই তো। এ কথা তো আমার একটি মাত্র মনে হয়নি। সত্যি তো আমাদের ছেলেটাকে মানুষ করতে আমাদের অনেক টাকায় খরচ হয়েছে। আর এই মেয়েটা বোধ হয় খাওয়া খেয়ে মানুষ হয়েছে, তাই না ভয়ঙ্করী? ওই মেয়েটার জন্য তোমার এত দরদ কিসের তা আমি জানতে পারি কি? কেন হবে না ভয়ঙ্করী? এ হার হাবাতে মেয়েটাই যে আমার গৃহের গৃহলক্ষ্মী। বাবা, যদি অধর্মের তাণ্ডব করে আমার সংসারকে অশান্তির বীজ হরণ করেছ। সেই অশান্তি হরণ করে আমার এই মোড়া সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতেই লক্ষ্মী আমার ঘরে এসেছে। এই থামো! তোমার এই ঘরের লক্ষ্মীকে আমি যদি এই বাড়ি থেকে তাড়াতে না পারি তাহলে আমার নাম ভয়ঙ্করী নয়। পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনই পারবে না। যে গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে সেই গৃহে রাহু কেতু শনির মতো অশুভ শক্তিরা চুপি চুপি চোরের মতো পালিয়ে। থামো! অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না। থামো থামো! কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা কিন্তু আমার ভালো করেই জানা আছে। ওই আটকুড়ের বেটি শুধু এই প্রভাত ছড়াটাকেই পোষ মানায়নি, তোমাকেও বশ করেছে। তাই ওকে ওকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পারি তাহলে আমার নাম ভয়ঙ্করী নয়। কথাটা তুমি মনে রেখো। বাবা, বাবা কি হবে? ছোট মা কি সত্যি সত্যি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে বাবা? তুমি যাবে কেন মা? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই বাবা, তোমার অধিকারে ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমি যে দুর্বলা বাবা, কর্তব্য তোমার মনে বলের সঞ্চার করবে। আমি যে ভাগ্যহীনা। বৌমা, ভক্তের দোহাই দিয়ে চোখের জল ফেলার চোখ এটা নয়। যেমন করে হোক তোমাকে পারতে হবে বৌমা। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার তোমাকে রুদ্র মূর্তিতে জেগে উঠতে হবে বাবা, ওদের চক্রান্তের চাঞ্চল্য করে রক্ত করতে হবে আমার এই অসহায় ছেলেটাকে। আমার যে বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তা তুমি পারবে। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব বাবা, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। ডার্লিং নয়, বলো বৌদি। কি করতে এসেছো এখানে? তোমার তৃষ্ণার্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি সৃজন করতে। কি বললে? এখনো বলিনি, বাকিটা পার্সোনাল বলবো। তুমি আমার রুমে এসো। আমার স্বামী ছাড়া এই জীবনে আমার কারোর সাথে কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। আরে রজনী পারে, তোমার উজ্জ্বল স্বামী কি দিয়েছে তার চেয়ে অনেক বেশি জীবন যৌবন আমি পূর্ণ করে দেব। কি বললে তুমি? মাঝে মাঝে তোমাদের ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে তোমাদের সব কথাও শুনেছি এবং এও জেনেছি তোমার স্বামীর অক্ষমতার জন্য তোমার এখনো হলুসজ্জা হয়নি। নির্ভেজাল কুমারী। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, দয়া করে তুমি চুপ করো। তুমি আমার সঙ্গে এসো। তোমার রূপের যৌবনের যথার্থ মূল্য দিয়েই আমি। কি বললে? কি বললে? কি বললে? বৌদি যে মায়ের সমান সেই কথাটা তুই ভুলে গেছিস জানো? তবে রে হারামজাদি, এখানে এসে বলে সাহস তুই আমার গায়ে হাত তুলে। তবে দেখ তুই রুমের সীমা আমি ভাঙতে পারি কি না। তবে রে শয়তানে। সুদীপ, তুই ঘাবড়াস না
ছোটদা, ঘাবড়াস না। আমি তোর কাছে বাধা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি যেটা আজ বৌদির সাথে করতে চাইছিস সেটা দেখে আমার তোকে মানুষ বলে ভাবতে ঘৃণা করে। খবরদার, তোর এই লালসা খাওয়াচ্ছে আমার মানবিকতা শক্তি খুব একটা কম নয়। শুন সুদীপ, তুই আসল কথাটা না জেনে তুই আমায় অযথা ভুল ভাবছিস। তা তোর আসল ব্যাপারটা কি শুনে? তুই যার পক্ষ হয়ে আজ আমার উপর হাত তুলতে চেয়েছিস তার চরিত্রটা এত যে জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না। কি বললি? ওর স্বামী ওর স্টুপিড প্রভাদের কাছ থেকে দাম্পত্য সুখ পাইনি বলে দের ক্ষুধা মেটাতে আর আমার কাছে নোংরা প্রস্তাব করেছি, আর আমি রাজি হইনি বলে কামের জ্বালায় হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আর আমি বললাম বৌদি মানে মাতৃ সমান, আমাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর তুই তা দেখে সত্যি সত্যি তুই ভাবলি ঠাকুরপো, ছি বৌদি ছি। বৌদি আর দেওরের সম্পর্ক হলো মা ও ছেলের সমান। সেই সম্পর্কের মাঝে তুই এমন করে কালি ছিটিয়ে লাগিয়ে দিলে বৌদি, কালি ছিটি ছি ছি। ঠাকুরপো, বিশ্বাস করো যা বলে গেলো সব মিথ্যে, মিথ্যে, একটাও সত্যি না। তুমি বিশ্বাস করো ঠাকুরপো। তোমাকে আর বলতে হবে না, যা বোঝা আমার বোঝা হয়ে গেছে। বুঝেছো? কি বুঝেছো তুমি? বুঝলাম মা কখনো ময়লা হয় না বৌদি। ঠাকুরপো, তুমি যে আমার মা, ঠাকুরপো, দেবদেবীর পাশে স্থান পায়, সে মাকে কি মিথ্যের কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? ঠাকুরপো, কেন না বৌদি, কেন না? তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না কেন জানো? আমি চিরকাল আমার গর্ভধারণী মায়ের মাঝে যে ছবিটা দেখতে চাইছিলাম সেই ছবিটা আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। আর সেই ছবিটাকে আমি কোনোভাবেই কোনো অবস্থাতে মুছে ফেলতে দেব না। কিছুতেই না। ঠাকুরপো, তোমায় চোখে দেখেছি মায়ের চেহারা, তোমায় চোখে দেখেছি মায়ের চেহারা, এমন মধুর ভালোবাসা কোথাও পাবি না। বাকি আমার মনে পড়ে মা, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি মায়ের চেহারা। মায়ের মতো এলে শুধু মুখ বুঝে আজ হইব কত তোমায় চোখে দেখেছি মায়ের চেহারা, তোমায় চোখে দেখেছি মায়ের চেহারা। স্বপ্নপুরক্ষের প্রতীক্ষান অবসান কবে হবে তা ঠিক আমি জানি না। ওই স্বপ্ন লক্ষ্যের পাড়ি দিতে আর কতটা টাইম বাকি তা আমার জানা নেই। ওই বাকি কথাটা বলতেই তো আজ আমি তোমার কাছে এসেছি, কিন্তু মানে তোমাকে আমি ভালোবাসি এই কথাটা বলতে আমার কেমন একটা ভয় ভয় ভাব লাগে। এই জন্যই তো তোমাদের মতো কাপুরুষগুলোকে আমার বড্ড ঘেন্না হয়। ও কাণ্ড! আমি কাপুরুষ তোমায় কে বললো? আমি যথেষ্ট সাহসী এবং সুবীর পুরুষ। মানে ওই যে মেয়ে দেখলে মেয়ে যান, তাই? মেয়ে নয় চাই না, আমি তোমার ওই পুরুষ টু বুকের মাঝে একেবারে মিলেমিশে যেতে চাই। কি পাগলামি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। দেখো কাণ্ড! পাগলামির কি দেখলেন?
একে বলছো সত্যি একে বলছো চালু চাই না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু কিন্তু আমাদের এই প্রেম ভালোবাসা সে কি মেনে নেবে? এ কি এখানে আর ঝিলিমিলি সতী আসার কথা না? হ্যাঁ ছিল তো, কিন্তু এখন কিন্তু এখনো কেন সেই সতী আসছে না? মনে হয় Shut up, rubbish! ওসব কি গান বাজনা চলছে এখনকার দিনে? আর ওই শাকেলি গান বাজনা চলে না। তাই বলছি কি, আরে বাবা আমার মতো গাইতে হবে। হলো ডাইরেক্টর সাহেব? আরে বাবা আমার নাচ দেখে একদম চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আর আর আপনার ওই যে ডিস্কো ডান্সের সাথে আমি একটু মিক্সচারে করে দিলাম। দারুণ দারুণ। আমি ভাবছি এই নাচটাই আমি আমার পরের ফিল্মে অ্যাড করে দেব। আর ড্রেসটা কিন্তু একবার আউট করে দেবেন বাইরে। দেখো কাণ্ড। এই দেশের অধিকাংশ মানুষ আর এখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, যায় মেয়েদের শরীর দেখতে। শরীর যেই সিনেমাতে সব থেকে মেয়েরা ছোট ছোট জামা প্যান্ট পরে থাকে, সেই সিনেমাতে মানুষ সিটি বাজে হাতে তালি দিয়ে একেবারে সুপার হিট করে দেয়। সতী তোমার বোধহয় আজ একটু বেশি নেশা হয়ে গেছে তাই না? আরে বাবা নিজেকে সতী সাজিয়ে অন্যকে অসতী করবো কি করে? শালা এই নেশার ঘরে মনটাকে আমি ঘুম পাড়িয়ে রাখতে চাই। অন্তটা আমার যে না হলে ঢোকরে করে পারি না। সেই অতীতের ডাক আমাকে হাতছানি দিয়ে ডাকে। আমি চাই না রে। ওইসব অতীতের কথা ভেবে কোনো লাভ নেই, ঝিলিমিলি। তুমি আজ তোমার কত অর্থ, কত মান সম্মান। ঠিক বলেছেন।
ঠিক বলেছেন মিস্টার মিত্রি। আজ আমার কত অর্থ, কত মান সম্মান, কিন্তু এত অর্থ মান সম্মান নিয়ে আমি কি পেয়েছি বলতে পারে? আমি যাদেরকে সব থেকে বেশি ভালোবাসতাম, যাদের কাছে সবকিছু, আমার সর্বশক্তি সবকিছু দিয়ে যেটাকে আমি উপার্জন করেছিলাম, সেই টাকা তারা কেউ স্পর্শ করল না। কাঁদছো কেন তুমি? আমি কাঁদবো? মিস ঝিলিমিলির চোখের জল। মিস ঝিলিমিলি নয়, তোমার এই ঝিলিমিলির অন্তরে লুকিয়ে থাকা সতী কাঁদছে। কেন বারবার আমাকে সতী বলে ডাকছো? কেন? আমি সতী নই, সতী মরে গেছে। আর সেই মরা সতীর মন থেকে আবার নতুন করে বেঁচে উঠেছে ওই কামান্ত পশুদের রাতের সঙ্গী ঝিলিমিলি। দারুণ ডায়লগ। তোমার এই ডায়লগ শুনে আমার ব্রেনে একটা দারুণ আইডিয়া এসেছে। ভাবছি তোমার ওই লাইফ হিস্ট্রি নিয়ে আমি একটা ফিল্ম বানাবো। और সেই ফিল্মের স্ক্রিপ্টটা লিখবো আমি। তাই যদি হয় তাহলে সেই সেকেন্ড পোস্টের হিরোইনের খালি জায়গাটা আপনি কিন্তু আমাকে দেবেন। আরে অফ কোর্স তুমি হলে না পার্মানেন্ট আর্টিস্ট, তোমার চান্স তো সবার আগে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর বেশি কথা বাড়াবো না। মেনি থ্যাঙ্কস, বাই। আমিও চলি স্যার, কারণ ঝিলিমিলির চোখের জল দেখে আমারও চোখে জল চলে আসতে পারে। কারোর চোখের জল আমার ঠিক শুট করে না স্যার, ঠিক শুট করে না। এবার আমি ছুটি চাই স্যার। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ রোজা প্রীতি যাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে ছুটি মুক্তি বলে কিছু থাকে না ঝিলিমিলি। এই ঝিলিমিলিকে কিন্তু আটকাবার চেষ্টা করবেন না স্যার, না হলে কিন্তু আপনি ঠকে যাবেন। আমার যেতে দিন। আমি তোমাকে যেতে দেবে না সুন্দরী। কে আপনি? আমি বলবিন্দর सिंह আছি और मिस झिलिमिली का बहुत बड़ा फैन हूँ। এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি साहब के साथ मुलाकात करते चाहता। হ্যাঁ, সিরাজ আফ্রিদি আপনার সামনে দাঁড়িয়ে। अरे नमस्ते, ऐसा आसानी से आपका साथ मुलाकात हो जाएगा हमारा अंदाज भी ছিল না। হ্যাঁ বুঝলাম, কিন্তু মিস্টার আফ্রিদির সঙ্গে সাক্ষাতের কারণ? अरे हम एक ब्लू फिल्म करते चाह ব্লু ফিল্ম। और इसलिए मिस झिलिमिली का हमारे बहुत जरूरत भी আছে। না, ইম্পসিবল। আমি কিছুতেই ব্লু প্রিন্ট করতে পারবো না। আপনি कैसा बात বলছেন মিস झिलिमिली? আচ্ছা মিস্টার সিং, আপনার হঠাৎ ব্লু ফিল্ম বানাবার শখ হলো কেন? अरे ब्लू फिल्मेर बहुत ज्यादा नाफा मिस्टर अफरीदी হয় और हमारा वन एंड ओनली चॉइस मिस झिलिमिली। अरे लेकिन अब तो कुछ ज्यादा टाइम उसको बॉस्ट करिए रखेছে। यदि मेहरबानी करिए 3 महले के छोड़ें तो बहुत अच्छा हो। अरे इसीलिए अपनी যত रुपया डिमांड करबेन हम দিতে तैयार আছি। तो बोलिए मिस्टर अफरीदी, मिस झिलिमिली के लिए আপনার कितना रुपया चाहिए? 1 लाख, 2 लाख? আমার 5 লাখ চাই, আপনি পারবেন? জরুর, আমি তৈয়ার আছি। আপনি কন্টাক্ট পেপার নিয়ে আসেন। ওকে মিস্টার সিং। ঝিলিমিলি, তুমি এই বরং ব্যাপারটা নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করো, কেমন? এখন আমি আসছি, বাই বাই। চিন্তা ভাবনা
ওইসব ফালতু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার এই ঝিলিমিলির টাইম নেই। আমি এখন আসি মিস্টার সিং, গুড বাই। नहीं नहीं मिस मेरे हम तुमको जेते देवे ना और राजी ना होना हम तुम्हें जबरदस्त ले जाबे आ जाओ मेरे साथ आ जाओ তবে রে, তবে রে লঙ্কা। সত্যি কে 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 তুমি? আমার নামটা কি করে জানলে বলো? আমি তোমার শান্তনু সতী শান্তনু, আমি তোমাকে ফিরে যেতে নিয়ে এসেছি সতী। কেন কেন তুমি এখানে এসছো? কেন তুমি এখানে এসছো? আমি আমি যে কলঙ্কিনী, আমি যে কলঙ্কিনী সর্বহারা। আমার অন্তরের প্রেম দিয়ে আমি বোঝাবো তোমার বেদনার অশ্রুধারা। কিন্তু আমার দেহ মনে যে কলঙ্কিতের কালি মাখা। বাবু তুমি আমার ভালোবাসার চিন্ময়ী প্রতিভা, শান্তনু দাও। তুমি যে আমার আশার আলো, আমার সাহসের প্রেরণা। তাই তো তোমাকে সঙ্গে নিয়ে আমি শুরু করতে চাই ওই তো সিরাজ আফ্রিদির ধ্বংসের সূচনা। একদিন ঝড়ে থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড়ে থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে। ছিন্ন মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত। না না না, শত চেষ্টা করো আমি দিদির কোনো সন্ধান পেলাম না। আর পাবো কেমন করে? দিদি যে আমাদের উপর অভিমান করে নিজেকে লুকিয়ে রেখেছে। তাহলে কি সত্যি চিরতরে হারিয়ে যাবে সৈকত? না রজত, ভুলো কথা বলিস না। দিদি যদি হারিয়ে যায় আমার মধ্যে কেউ বাঁচবো না রে। কলঙ্কিনী মনে যাকে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, তার জন্য আজ তুই তোলে উঠছিস কেন? ভুল করেছি রজত, মূর্তির উত্তেজনায় আমরা ভুল করেছি। তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে সৈকত। প্রায়শ্চিত্ত করবার উদ্দেশ্যে দিন রাত আমি পাগলের মতো দিদির সন্ধান করছি। কত ফিল্মের অফিসে গিয়ে খুঁজেছি, কিন্তু কোথাও দিদির সন্ধান পাইনি। সৈকত জানিস সৈকত, রজত, দিদি হারিয়ে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে। দাদাকে দেখলে আমার বড় কষ্ট হয়। এই তো সেদিন কলাপের মতো কি যেন আজে বাজে বকে। এই তো সেদিন উৎক্রান্তের মতো ডাকতে বলছে। সত্যি সত্যি কোথায় গেলি রে বোন? আমার ওষুধটা এনে দে, আমার ওষুধটা। দিদিকে কোথায় পাবে দাদা? দিদি যে নেই এ কথা তোমার একবারও মনে পড়ে না? নেই